কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের এমন একটা কোরিয়ান ভালোবাসার গল্প বলবো, যেখানে একজন অন্ধ মেয়ে ও প্রাক্তন বক্সারের সাদামাটা জীবনে সে অন্ধ মেয়ে এসে তার জীবনকে রঙিন করে তোলে। যখন আপনি কাউকে মন থেকে সত্যিকারের ভালোবেসে ফেলবেন, তখন আপনি তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার বদলে আপনি নিজে বেশি ত্যাগ স্বীকার করবেন এবং এই ত্যাগ স্বীকার করার মাধ্যমে আপনার কোনো প্রকার কষ্ট লাগবে না। মুভির শুরুতে আমরা দেখি চিওল মিনকে দেখানো হয়। সে একজন প্রাক্তন বক্সার। সে বিভিন্ন অফিসে ফিল্টার পানি ডেলিভারি দিয়ে থাকে। তাছাড়া সে রাত্রে পার্ট টাইম হিসাবে পার্কিং লটে কাজ করে থাকে। এর পরের দৃশ্যে দেখানো হয় একজন বৃদ্ধ পার্কিং লট গার্ডকে দেখানো হয়। সে তার ডিউটি চিওল মিনকে বুঝিয়ে দেয়, কারণ আজকে তার শেষ কর্মদিবস। সে বৃদ্ধ লোক চিওল মিনকে জিজ্ঞেস করে, তুমি এত পরিশ্রম করো কেন? নিজের উপর একটু মায়া করো, নিজের উপর বেশি জোর দিও না। এটা বলে সে বৃদ্ধ লোকটি চলে যায়। চিওলমিন তখন তার ডিউটি করছিল এবং টিভি দেখছিল, কিন্তু হঠাৎ একজন মেয়ে এসে চকলেটের খাবার বিভিন্ন উপকরণ দিতে থাকে। তখন চিওলমিন বুঝতে পারছিল না কি হচ্ছে। আসলে মেয়েটি অন্ধ ছিল, তাই ওই বৃদ্ধ লোকটিকে মনে করে চিওলমিনকে এগুলো দিতে থাকে। কিন্তু যখন চিওলমিন বলে আপনি কে, তখন ওই মেয়ে ভয় পেয়ে যায়। তখন ওই মেয়ে জিজ্ঞেস করে আপনি কে, আর ওই দাদাটা কোথায়? তারপর ওই মেয়েটি বলে, আপনি এই ক্যান্ডিগুলো কেন নিচ্ছেন? তারপর চিওলমিন বলে, আপনি দিচ্ছেন তাই নিচ্ছিলাম। তখন ওই মেয়েটা বলে, আমি আর ওই দাদা মিলে টিভি শো দেখতাম একসাথে। উনি কি অসুস্থ নাকি? তখন চিওলমিন বলে, উনি অন্য শহরে চলে গিয়েছেন। তারপর ওই মেয়েটি চিওলমিনকে বিরক্ত করার জন্য সরি বলে চলে যায়। তখন চিওলমিন খেয়াল করে মেয়েটি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই সে অন্ধ মেয়েটিকে একসাথে টিভি শো দেখার জন্য বলে। তারপর তারা দুজন একসাথে টিভি শো দেখে এবং বৃষ্টি যখন থেমে যায়, তখন যাওয়ার সময় মেয়েটি চিওলমিনকে একটা রোলের বক্স দিয়ে বলে, এইটা দেখতে খারাপ হলেও খেতে খুবই মজা। আর সেই জায়গায় একটা নাইট জেসমিনের গাছ ছিল। প্রতি সপ্তাহে একবার এটাতে পানি দিতে বলে সেখান থেকে চলে যায়। তারপর চিওলমিন তার ডিউটি শেষ করে বাসায় যায় এবং সেই রোলটা খায় এবং রোলটা তার খুবই পছন্দ হয়। পরদিন সকালে আমরা দেখি সেই অন্ধ মেয়েটা তার বাসা থেকে বের হয় তার কর্মস্থলে যাওয়ার জন্য। এই অন্ধ মেয়েটা একটা কল সার্ভিস সেন্টারে কাজ করে। সেখানে আমরা দেখি কাস্টমাররা কল সেন্টার এর মানুষদের সাথে উত্তেজিত ও বকাবকি করে কথা বলে। তখন সেখানকার ম্যানেজার এসে কাস্টমারদের সাথে ভালোভাবে কথা বলার জন্য বলে এবং তখন ওই ম্যানেজার এই অন্ধ মেয়ের শরীরে হাত দেয়। তখন সেই অন্ধ মেয়েটি অস্বস্তিতে পড়ে যায়। তারপরের দৃশ্যে দেখানো হয় চিওলমিন একটা বক্সিং কোচিং সেন্টারে যায়। সেখানে তার কোচের সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু সেই কোচ ক্ষমা করে না, সেখান থেকে চলে যায়। তারপর চিওলমিনকে কোচিং এর সবার সাথে পরিচয় করিয়ে দেয় কোচের অ্যাসিস্ট্যান্ট। এককালে চ্যাম্পিয়ন ছিল, খুব ভালো বক্সিং খেলতো। তখন সেখানে একজন তাকে চ্যালেঞ্জ জানায় তার সাথে বক্সিং করার জন্য, কিন্তু চিওলমিন খেলতে রাজি হয় না। তখন তার কোচ এসে বলে খেলতে, কিন্তু সে তাতেও রাজি হয় না। তখন কোচ তাকে থাপ্পড় মারে, তখন সে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতে যখন তারা দুজন আবার একসাথে টিভি শো দেখছিল, তখন সেই অন্ধ মেয়েটি বলে, মনে হয় তুমি আজকে ওয়ার্কআউট করেছো, তোমার জুতো থেকে অনেক গন্ধ বের হচ্ছে। চিওলমিনকে জানালাগুলো খুলে দিতে বলে। তারপর চিওলমিনকে সে অন্ধ মেয়ে টিভিতে যে মেয়েটা রয়েছে সে কি কি পড়েছে তার ডিটেলস জানতে চায়। তখন চিওলমিন এক এক করে সব বলতে থাকে। এক সময় চিওলমিন বিরক্ত হয়ে বলে, এগুলো জেনে তুমি কি করবে? তখন সে অন্ধ মেয়েটি বলে, আমি তো দেখতে পাই না, সেই জন্য জিজ্ঞেস করেছিলাম। তখন আবার সে অন্ধ মেয়ে জিজ্ঞেস করে, আচ্ছা মেয়েটি কানের দুল দেখতে কেমন? তখন চিওলমিন বলে, ঠিক তোমার মতোই কানের দুল পড়েছে। তখন সেই অন্ধ মেয়েটি খুশি হয়ে যায়। তারপর তাদের টিভি দেখা শেষে চিওলমিন সেই অন্ধ মেয়ের দেওয়া রোলের বক্সে কিছু পিচ ফল দিয়ে দেয়। তখন প্রথমবার চিওলমিনকে সেই অন্ধ মেয়ে তার নাম বলে। তার নাম ছিল জিনহুয়া। জিনহুয়া তার হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য, কিন্তু চিওলমিন যখন তার হাত মেলায় তখন জিনহুয়া খেয়াল করে তার হাত অনেক শক্ত। তখন চিওলমিন কিছু বলে না। তখন জিনহুয়া সেখান থেকে চলে যায়। তারপরের দৃশ্যে আমরা দেখি জিনহুয়া এর বাথরুমে কাপড় আটকিয়ে গিয়ে ব্লক হয়ে গিয়েছে। সেখানে পানি জমে যায় এবং সে সেখানে পড়ে যায়। তারপর দিন রাত্রে চিওলমিন সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখে এবং কোনো প্রকার দুর্গন্ধ আসছে কিনা সেটাও খেয়াল করে এবং সে চোখ বন্ধ করে জিনহুয়া এর টুকটুক করা লাঠির শব্দ অনুভব করতে থাকে। আসলে চিওলমিন তার মনের অজান্তেই জিনহুয়াকে তার ভালো লেগে যাচ্ছে আস্তে আস্তে। যখন জিনহুয়া আসে তখন সে নতুন জুতোর গন্ধ পেয়ে জিজ্ঞেস করে, তুমি কি নতুন জুতো কিনেছো? তারপর তারা টিভি সিরিয়াল দেখার এক পর্যায়ে জিনহুয়া জিজ্ঞেস করে, তুমি কি দেখতে কি অনেক সুন্দর? আমি দেখতে পাই না বলে মিথ্যা বলবে না। তখন চিওলমিন বলে, মানুষ আমাকে দেখে কঠোর মনে করে। তখন জিনহুয়া বলে,
তুমি দেখতে কঠোর হলেও মনটা কঠোর না। তারপর যখন জিনহুয়া টিভি সিরিয়াল দেখে সেখান থেকে যাওয়ার সময় গাড়ির উচ্চ শব্দে পাশে থাকা কাচের কোমল পানীয় এর সাথে ধাক্কা লেগে পা মচকে যায়। তখন চিউলমিন তার পাশের পার্কিং লটের গার্ডকে কিছু টাকা দিয়ে বলে পার্কিং লটটা দেখার জন্য। তারপর চিউলমিন জিনহুয়াকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য তার সাথে যায়। যাওয়ার পথে জিনহুয়া ক্লান্ত হয়ে যায়। তখন চিউলমিন জিনহুয়াকে তার কাঁধে উঠতে বলে। তখন জিনহুয়া জিজ্ঞেস করে, তুমি কি পারবে? পরে বলো না আমি তোমাকে ওয়ার্ন করিনি। তারপর চিউলমিন জিনহুয়াকে কাঁধে উঠিয়ে নিয়ে যেতে থাকে। এক পর্যায়ে সিঁড়ি আসে। তখন চিউলমিন ক্লান্ত হয়ে যায়। তখন জিনহুয়া বলে, আমি আবার বলছি তুমি কি পারবে? তখন চিউলমিন বলে, হ্যাঁ আমি পারবো। তারপর অনেক কষ্ট করে জিনহুয়াকে তার বাসায় পর্যন্ত পৌঁছে দেয় এবং তখন জিনহুয়া চিউলমিনের কাছে আর একটা সাহায্য চায়। ওই যে আগে দেখেছিলাম যে জিনহুয়া এর বাসায় বাথরুমে কিছু কাপড় আটকে গিয়েছিল, সেটা খুঁজে বের করে ঠিক করে দিতে বলে। চিউলমিন সেটা ঠিক করে দেয়। তারপর জিনহুয়া চিউলমিনকে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য উপহার হিসাবে মিউজিক শো এর টিকিট দেয়। সে এবং তার একজন ফ্রেন্ডকে নিয়ে যেতে বলে, কিন্তু চিউলমিনের কোনো ফ্রেন্ড না থাকায় জিনহুয়া যেতে চায়। তারপর দিন জিনহুয়া চুল কেটে পরিপাটি হয়ে সুন্দর হয়ে রেডি হয়। তারপর তারা মিউজিক শোতে যায় এবং চিউলমিন মিউজিক সম্পর্কে কোনো আগ্রহ ছিল না, সে শুধু জিনহুয়াকে দেখতে থাকে। তারপর তারা মিউজিক শো দেখে বের হয় এবং তারা একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে। তখন জিনহুয়া তার হবিস এবং তার বাবার সম্পর্কে কথা বলে। সে তার বাবাকে অনেক ভালোবাসতো। জিনহুয়া এক পর্যায়ে চিউলমিনকে জিজ্ঞেস করে, তুমি তো রাত্রে পার্কিং লটের কাজ করো, তাহলে দিনের বেলায় কি করো? আমি দিনে পানির জার ডেলিভারি দেই। তারপর জিনহুয়া যখন আরও বিস্তারিত জানতে চায় তখন চিউলমিন জিনহুয়ার সাথে ভালোভাবে কথা বলে না। যখন জিনহুয়া জিজ্ঞেস করে, আজকে আমায় দেখতে কেমন লাগছে, জিজ্ঞেস করবে না? তখন চিউলমিন বলে, না আমার জানার কোনো আগ্রহ নেই। তারপর বলে, তবে আমি এটা বলতে পারবো আজকে সকালে তুমি কি খেয়েছো। চিউলমিন জিনহুয়া এর কাপড়ে খাবারের দাগ দেখে এই কথা বলে। তারপর চিউলমিন জিনহুয়াকে তার বাসায় পৌঁছিয়ে দেয়। তখন জিনহুয়া বলে, আমার আসলে চুপ থাকা উচিত ছিল, আমি বেশি কথা বলে ফেলেছি, তার জন্য সরি। সেই সময় চিউলমিনের মন গলে যায়। তখন সে বলে, আমার বয়স 30, আমি একজন বক্সার ছিলাম এবং তরুণ বয়সে অনেক সমস্যার ভেতরে পড়তে হয়েছিল, কিন্তু এখন আমি আমার জীবনযাত্রা উন্নত করার চেষ্টা করছি। এটাই ছিল আমার গল্প। আমি আসলে তোমাকে এই কথাটা বলতে চাইনি, কারণ আমি আমার অতীত নিয়ে অনেক লজ্জিত। তুমি বেশি কথা বলো সেই জন্য না। তারপর জিনহুয়া তার ঘরে চলে যায়। পরদিন সকালে জিনহুয়াকে সেই ম্যানেজার ফোন করে বলে তার রুমে আসতে। তারপর তাকে একটা গিফট দেয় এবং জিনহুয়াকে ডিনারের জন্য বলে, কিন্তু জিনহুয়া সেখান থেকে চলে যায়। যেহেতু জিনহুয়া চিউলমিন যেখানে পার্কিং লটের কাজ করত সেখান দিয়ে যেতে হতো, ওই দিন জিনহুয়া টিভি সিরিয়াল দেখার জন্য আসে না। চিউলমিন খেয়াল করে জিনহুয়া একটা ক্যাবে করে তার বাসায় চলে যায়। তারপর আমরা দেখি সে কোচ আর তার অ্যাসিস্ট্যান্ট একটা হোটেলে বসে খাবার খাচ্ছে আর চিউলমিনকে আবার বক্সিংয়ে ফিরে যেতে বলছে, কিন্তু চিউলমিন কোনোভাবেই রাজি হচ্ছে না। তখন তার কোচ সেখান থেকে চলে যাওয়ার সময় চিউলমিন বলে, আমি গত 4 বছর 3 মাস জেলখানায় ছিলাম। সেই সময় চিউলমিন ঋণের টাকা তোলার জন্য মানুষকে মারধর করত। তার পরের দৃশ্যে দেখানো হয় চিউলমিন একটা লোককে মারধর করছে ঋণের টাকা নেওয়ার জন্য, কিন্তু সেই সময় পুলিশ এসে পড়ে। যে লোককে সে মারছিল তার প্রতিবেশী পুলিশকে খবর দেয়। আপাতত এই পর্যন্তই দেখানো হয়। তার পরের দৃশ্যে দেখানো হয় জিনহুয়া এর ম্যানেজার জিনহুয়া এর বাসায় আসে মাতাল হয়ে আর বলে, তুমি তো বলেছিলে তুমি রাত্রে বিজি থাকবে, কিন্তু তুমি তো ফ্রি আছো। তখন সেই ম্যানেজার জিনহুয়া এর বাসায় ঢুকে যায় এবং এক পর্যায়ে জিনহুয়া এর সাথে জোর জবরদস্তি করতে থাকে। তখন চিউলমিন সেখানে আসে জিনহুয়াকে একটা গিফট দিতে। এই অবস্থা দেখে চিউলমিন সেই ম্যানেজারকে মারধর করে। চিউলমিন সেই ম্যানেজারকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু জিনহুয়া তাকে ছেড়ে দিতে বলে। তখন জিনহুয়ার ম্যানেজারকে চিউলমিন ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। তারপর চিউলমিন জিনহুয়াকে বলে, তুমি কি ঠিক আছো? তখন জিনহুয়া বলে, তুমি এটা করলে কেন? এখন উনি যদি আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয়? তখন চিউলমিন বলে, তুমি এখনো এই চাকরি করতে চাও? তখন জিনহুয়া বলে, আমাকে তো বেঁচে থাকতে হলে আমার খরচ চালাতে হবে, এই অন্ধ মেয়েকে কে চাকরি দিবে? এই চাকরির টাকা দিয়েই আমি চলতাম। তখন চিউলমিন বলে, আমি তোমার খেয়াল রাখবো। তখন জিনহুয়া বলে, তুমি আমার কে হও? তুমি কেন আমার খেয়াল রাখবে? তখন চিউলমিন বলে, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাচ্ছি। তখন জিনহুয়া বলে, তুমি আমাকে শুধু করুণা করছো। জিনহুয়া চিউলমিনকে চলে যেতে বলে। তখন চিউলমিন সেখান থেকে চলে যায় এবং জিনহুয়া তার ঘরে অঝরে কাঁদতে থাকে। তারপর দিন চিউলমিন জিনহুয়া যেখানে যেখানে যায়
তার পিছনে পিছনে যায়, কিন্তু জিনহুয়াকে আন্দাজ করতে দেয় না। ওই দিন রাতে জিনহুয়া আসে পার্কিং লটে এবং জিনহুয়া বলে, আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। আমার মনে হয় আমাকে কোথাও ঘুরতে যাওয়া উচিত। তুমি কি আমাকে কোথাও নিয়ে যাবে? আমি কোনো অতিরিক্ত কথা বলবো না। তখন চিউলমিন চুপ করে থাকে। তখন জিনহুয়া বলে, তুমি তো বলেছিলে আমার খেয়াল রাখবে। তারপর চিউলমিন বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তারপর দিন সকালে চিউলমিন একটা কুকুরের বাচ্চা নিয়ে আসে আর জিনহুয়াকে বলে, এটা তোমাকে সঙ্গ দিবে এবং তোমার চোখ হিসাবে কাজ করবে যখন এটা বড় হয়ে যাবে। জিনহুয়া কুকুরের বাচ্চা গিফট পেয়ে খুবই খুশি হয়ে যায়। তারপর তারা চিউলমিনের পানি ডেলিভারি এর ভ্যান নিয়ে চিউলমিন একটা নদীর কিনারে নিয়ে যায় যেখানে চিউলমিন বড় হয়েছিল। সেখান থেকে আমরা জানতে পারি চিউলমিন অনাথ আশ্রম থেকে বড় হয়েছে, এখানেই তার শৈশব কেটেছে। কিন্তু একটা বন্যায় তাদের অনাথ আশ্রম পানির নিচে ডুবে যায়। তারা সেখানে ভালোই সময় কাটায়। তারপরের দৃশ্যে দেখানো হয় চিউলমিন তার কোচের কাছে যায় এবং আবার বক্সিংয়ে যোগ দিতে চায়। তখন কোচ বলে, তুমি এখন বক্সিংয়ে যোগ দিতে চাও, অবশ্যই কোনো কারণ আছে। তখন কোচ এর অ্যাসিস্ট্যান্ট বলে, সে হয়তো কিছু টাকা কামানোর জন্য আসছে, তাতে সমস্যা কি? চিউলমিনকে ইউএফসি খেলার জন্য তৈরি হতে বলে। ইউএফসি এমন একটা খেলা যেখানে ফ্রি স্টাইলে খেলা হয়। এই খেলায় অনেক মারাত্মক হয়। ইউএফসি খেলা যেহেতু অনেক প্রফেশনাল লেভেলের খেলা, তাই এই জায়গায় যাওয়ার আগে তাকে বিভিন্ন খেলায় সে অংশগ্রহণ করে তাকে প্রস্তুত হতে হয় এবং সে খেলাগুলো জিততেও থাকে একটার পর একটা। চিউলমিন জিনহুয়া এর বাসায় তার জন্য কিছু জিনিস সে পরিবর্তন করে দেয়। টেবিলের কর্নার এবং জিনহুয়া ব্যথা পেতে পারে এ সকল জিনিস সে পরিবর্তন করে গোল করে দেয়। জিনহুয়া চিউলমিনকে দেখতে চায়। জিনহুয়া তার হাত দিয়ে চিউলমিনের চেহারায় অবয়ব বোঝার চেষ্টা করে। একটা সময় পর চিউলমিন জিনহুয়াকে কিস করে। এভাবেই তাদের জীবন চলছিল। চিউলমিন তার ইউএফসির জন্য প্রস্তুত হচ্ছিল এবং জিনহুয়া তার নতুন জীবন উপভোগ করছিল। একদিন তার ফাইটের সময় তার চোখে আঘাত লেগে ফুলে যায়। তখন কোচের অ্যাসিস্ট্যান্টকে বলে হালকা করে চোখের পর্দা কেটে দিতে, যাতে জমাট রক্তগুলো বের হয়ে যায়। তখন এক বক্সার এসে বলে, আজকে ভালোই ফাইট করেছো তুমি, আমার সাথে আসল ফাইটে আসবে নাকি? সেখানে অনেক টাকা পাবে, অনেকদিন তোমার সাথে ফাইট করা হয় না। তখন সেই অ্যাসিস্ট্যান্ট উত্তেজিত হয়ে যায়। তখন সেই বক্সার চলে যায়। তখন সেই অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারি সে তাদের একাডেমিতে ছিল, কিন্তু টাকার জন্য সে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এক সময় তার বাড়ি ভাড়া দিতে কষ্ট হতো, কিন্তু এখন সে গাড়ি নিয়ে ঘুরে। তারপর দিন আমরা দেখি জিনহুয়া চিউলমিনকে নিয়ে তার বাবা মার সমাধিসৌধের কাছে যায়। সেখানে জিনহুয়া বলে, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসতাম, কিন্তু একটা দুর্ঘটনায় আমার জীবনে অন্ধকার নেমে আসে। তখন আমরা দেখতে পারি যে লোকটিকে চিউলমিন মারছিল সে আত্মহত্যা করার জন্য নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নিচে পড়ে যায়। সেই সময় জিনহুয়া তার ফ্যামিলিকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তখন এই দৃশ্য দেখে সে অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায় এবং তার চোখের আলো নিভে যায়। এটা শুনে চিউলমিন অনেক কষ্ট পায়। তার জন্যে জিনহুয়া অন্ধ হয়ে গিয়েছে। সে অনেক অনুশোচনায় পড়ে যায়। তার পরের দৃশ্যে আমরা দেখি চিউলমিন জিনহুয়াকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যায় এবং সেখান থেকে জানতে পারে জিনহুয়ের চোখ ঠিক করা সম্ভব। কিন্তু দিন যত যাচ্ছে ততই তার চোখের অবস্থা খারাপ হচ্ছে। যদি দ্রুত এর অপারেশন করা না হয় তাহলে চিরজীবনের জন্য তার দৃষ্টিশক্তি হারাবে। কিন্তু এর জন্য লাগবে 30 লাখ টাকা। তাই সে তার সেই বক্সারের কাছে যায় যে বলেছিল তার সাথে ম্যাচ খেলতে। যেহেতু তার কাছে বেশি সময় ছিল না, তাই সে তার কাছে টাকা চায়। সেই বক্সার জিজ্ঞেস করে কবে লাগবে। তখন চিউলমিন বলে যত দ্রুত সম্ভব। তার পরের দৃশ্যে আমরা দেখি চিউলমিন জিনহুয়াকে একটা ওয়াটার পার্কে নিয়ে যায়। সেখানে চিউলমিন বলে, চলো অপারেশনটা করে ফেলি। ডাক্তাররা বলেছেন আমরা কর্নিয়া লাগাতে পারলে তুমি দেখতে পারবে। তুমি আগে থেকেই জানতে, তাই না? তুমি আমাকে বলোনি কেন? তখন জিনহুয়া বলে, আমরা আসলে এই অপারেশন অ্যাফোর্ড করতে পারবো না। তারপর চিউলমিন বলে, চিন্তা করো না, আমার কিছু সঞ্চয় আছে। তখন জিনহুয়া বলে, আমি এভাবেই ভালো আছি, তুমি আমার সাথে আছো, এটাই অনেক। তখন চিউলমিন বলে, তুমি কি আমাকে দেখতে চাও না? আমাদের বাচ্চাদের দেখতে চাও না? তার পরের দৃশ্যে দেখতে পারি চিউলমিনকে সে বক্সার তার বসের কাছে নিয়ে যায়, তার বসের সাথে পরিচয় করিয়ে দেয় এবং চিউলমিনকে 30 লাখ টাকা দেয় এবং সাথে একটা ফোন দেয় এবং তাকে ওয়ার্নিং করে দেয় কোনোভাবেই থাই পুলিশ এটার টের না পায়, তা না হলে এর দায়ভার তোমাকে নিতে হবে। এই ইললিগাল ফাইট থাইল্যান্ডে হতো, তাই চিউলমিনকে তার সকল আইডেন্টিটি মুছে ফেলতে বলে। তার কথা মতে চিউলমিন সব কাজ করে, তার সকল আইডেন্টিটি আগুনে পুড়িয়ে দেয়। তার পরের দৃশ্যে দেখানো হয় জিনহুয়া হাসপাতালের বেডে শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর তার অপারেশনে নিয়ে যাবে। সেখানে জিনহুয়া জানায় সে চিউলমিনকে নিয়ে সূর্যাস্ত সূর্যোদয় দেখতে চায়। দিনে 23 ঘন্টা তাকে দেখতে চায়। তারপর জিনহুয়াকে
অপারেশন থিয়েটারের সামনে নিয়ে যায়। অপারেশন থিয়েটারে ঢোকার আগে জিনহুয়া চিউলমিনকে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করবে তো, কোথাও যেও না কিন্তু। তখন চিউলমিন বলে, আমি কোথায় যাব, আমি তো এখানেই আছি। তারপর জিনহুয়া যখন অপারেশন থিয়েটারের ভেতর ঢোকে তখন চিউলমিন শেষবারের মতো তাকে দেখতে থাকে, কারণ জিনহুয়াকে সে আর নাও দেখতে পারে। তারপর সে পাসপোর্ট নিয়ে থাইল্যান্ডে চলে যায় সেখানে ফাইট করার জন্য। সেখানে একজন লোক তাকে রিসিভ করে তাকে নিয়ে যায় সেই ইল্লিগাল বক্সিংয়ের জায়গায়। সেইখানে সেই বক্সার ছিল যে ইল্লিগাল ফাইটের অফার দিয়েছিল। সে চিউলমিনকে ভয় দেখানোর জন্য নানা কথা বলতে থাকে। যার সাথে চিউলমিন বক্সিং করবে সে অনেক বক্সারকে মেরে ফেলেছে, তুমি তার সাথে জিততে পারবে না। রিংয়ের ভেতর তাদের ফাইট হয়। চিউলমিনের অপোনেন্ট খুবই শক্তিশালী ছিল। চিউলমিন প্রথম অবস্থায় অনেক মার খায়, কিন্তু শেষমেশ চিউলমিন অপোনেন্টকে নকআউট করে দেয়। চিউলমিন জিতে যাওয়ায় সে বস রেগে যায়, কারণ চিউলমিনের বিপক্ষে সে অনেক টাকা বাজি ধরেছিল এবং সেই টাকা সে বক্সারের কাছ থেকে নিবে বলে জানিয়ে দেয়। তারপরের দৃশ্যে দেখানো হয় জিনহুয়া তার অপারেশন শেষে চোখ খুলে দেখতে চেষ্টা করে। তার ইচ্ছে ছিল সে প্রথম চোখ খুলে চিউলমিনকে দেখবে, কিন্তু তাকে না পেয়ে জিনহুয়া কেঁদে দেয়। তারপর দেখানো হয় চিউলমিন জিনহুয়া এর অপারেশনের ব্যাপারে জিজ্ঞেস করে। তার চোখ ভালো হয়ে গিয়েছে শুনে খুশি হয়, কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে চিউলমিনকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে তাকে মেরে ফেলার জন্য তার পিছনে ছুরিকাঘাত করতে থাকে, কিন্তু অপর পাশ হতে গাড়ি আসায় তাকে ছেড়ে দেয়। তখন আমরা দেখি সেই গাড়িতে সেই বক্সার বসে রয়েছে। সেই বক্সারে এই কাজ করিয়েছিল, কারণ তার বসের বাজি হারার টাকা তার কাছ থেকে আদায় করবে বলে ওয়ার্নিং করেছিল। তার পরের দৃশ্যে দেখানো হয় জিনহুয়া তার চোখের চেকআপের জন্য এসেছে। তখন ডাক্তারকে জিজ্ঞেস করে জানতে চায় চিউলমিন ফোন করেছিল কিনা। ডাক্তারের কাছ থেকে কোনো খোঁজ খবর না পেয়ে সে পুলিশের কাছে রিপোর্ট করতে যায়, কিন্তু পুলিশ চিউলমিনের আইডি কার্ড এবং তাদের সম্পর্ক সম্পর্কে জানতে চায়, তার সাথে চিউলমিনের কিসের সম্পর্ক। তখন জিনহুয়া কোনো সদুত্তর দিতে পারেনি, কারণ তাদের বিয়ে হয় নাই। তাছাড়া সেই পুলিশ অফিসার আরও জানায় এখানে অনেকে মিসিং রিপোর্ট লিখাতে আসে ঋণের টাকা ওঠানোর জন্য। জিনহুয়া সেখান থেকে হতাশ হয়ে ফিরে যায়। তারপরের দৃশ্যে দেখানো হয় জিনহুয়া যে বাসায় থাকতো সেই বাসার মালিক সেই বাড়ি ভেঙে ফেলবে, কিন্তু জিনহুয়া যেতে রাজি হয় না, কারণ চিউলমিন যদি কখনো আসে তাহলে তাকে না পেয়ে চলে যাবে। সেই বাসার মালিক 1 সপ্তাহের মধ্যে বাসা খালি করতে বলে চলে যায়, কিন্তু শেষমেশ জিনহুয়া সেই বাসা ছেড়ে দেয়। কিন্তু ছেড়ে দেওয়ার সময় তার কাছে একটা কুরিয়ার আসে চিউলমিনের কাছ থেকে, যার ঠিকানা ওই হসপিটাল থেকে যেখানে সেই আগুনে পুরো লোকটির চিকিৎসা নিচ্ছিল। জিনহুয়া চিউলমিনের খোঁজ নেওয়ার জন্য সেখানে যায়। সেখানে গিয়ে সে পুরা লোকটির সাথে দেখা করে। তখন সেই পুরা লোকটির সব কথা জিনহুয়াকে জানিয়ে দেয়। চিউলমিনের জন্যই তার বাবা মা এবং তার চোখের আলো নিভে গিয়েছিল। তাছাড়া চিউলমিন তাকে অনেক ভালোবাসে এটাও বলে। তখন এগুলো শুনে জিনহুয়া কেঁদে দেয়। সে প্রায় সময় সে নদীর কিনারায় যায় যদি চিউলমিনকে দেখতে পারে এই আশায়। তার পরের দৃশ্যে দেখানো হয় জিনহুয়া এর কল্পনায় যে চিউলমিন ছিল সেটা মাটি দিয়ে আকার দেয়। জিনহুয়া সেখানে ইমোশনাল হয়ে যায়। তারপর এভাবেই 2 বছর কেটে যায় এবং জিনহুয়া নতুন শহরে তার মাটির বানানো জিনিস এর দোকান দেয়। সেখানে আমরা একজন কাস্টমারকে দেখতে পারি, সে কিছু জিনিসের অর্ডার দেয় জিনহুয়াকে এবং একটা সময় পর জিজ্ঞেস করে সে কি বিয়ে করেছে কিনা। তখন জিনহুয়া বলে হ্যাঁ আমি বিয়ে করেছি। জিনহুয়া তার মাটির জিনিস বানানোর সাথে সাথে সে ভলেন্টিয়ার হিসেবে ফিজিক্যাল থেরাপি দিয়ে থাকতো একটি হসপিটালে। সেই হসপিটালে একদিন যখন সে থেরাপি দেওয়ার জন্য যায় সেখানে আমরা চিউলমিনকে দেখতে পারি। সে জিনহুয়া এর ভয়েস শুনে জিনহুয়াকে চিনে ফেলে। তখন চিউলমিনকে আমরা দেখি সে অনেক কষ্ট করে কোনো মতে নাড়াচাড়া করতে পারে। জিনহুয়া যখন চিউলমিনের সামনে যায় তখন সে তাকে চিনতে পারে না, যেহেতু জিনহুয়া অন্ধ ছিল। আপনি কি কথা বলতে পারেন? তখন সেখানে থাকা এক মুরব্বি বলে সে অন্য এক শহর থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে, সে আসার পর থেকে এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। চিউলমিন চাইলেই তাকে পরিচয় দিতে পারত, কারণ সে চাচ্ছিল না জিনহুয়া এর নতুন জীবনে ফিরতে। সে এখন আগের মতো নেই, তার শরীর প্যারালাইজ হয়ে গিয়েছে। চিউলমিন চাইছিল না জিনহুয়া এর জীবনে এসে দুর্বিষহ করার জন্য। জিনহুয়া যখন তাকে মেসেজ করছিল তখন আমরা চিউলমিনের মাঝে একটা চাপা কষ্ট দেখতে পারি। জিনহুয়া যখন তার পিঠে মেসেজ করছিল তখন সে চিউলমিনকে অনুভব করতে থাকে, কিন্তু যখন তার নাম কেবিনের সামনে দেখে তখন অন্য নাম লেখা ছিল, তাই জিনহুয়া তাকে চিনতে পারেনি। যখন মেসেজ শেষ করে জিনহুয়া চলে যায় তখন চিউলমিন কাঁদতে থাকে।
তার পরের দৃশ্যে দেখতে পারি জিনহুয়া সেই কাস্টমারের দোকানে তার তৈরি করা মাল নিয়ে এসেছে। তার সাথে চিউলমিনের কচ্ছপটাও ছিল। সেই কচ্ছপটা অসুস্থ ছিল, তাই তাকে পশুর ডাক্তারের কাছে নিয়ে যাবে। জিনহুয়া কিছু একটা কিনতে বাহিরে যায়। তখন চিউলমিন সেই দোকানে যায়, একটা নাইট জেসমিনের চারা কিনে এবং সেখান থেকে সে কচ্ছপটাও নিয়ে নেয় দোকানদারকে ফাঁকি দিয়ে। যখন চিউলমিন দোকান থেকে বের হয়ে চলে যাচ্ছিল, তখন জিনহুয়া এর কুকুরটি চিউলমিনকে চিনে ফেলে, তাই সে চিউলমিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরে জিনহুয়া তার কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু কুকুরটি কোনোভাবেই থামতে রাজি হচ্ছিল না। তখন জিনহুয়া বলে, আপনাকে চেনা চেনা লাগে, কোথাও কি দেখেছিলাম? তখন জিনহুয়া এর মনে আসে যে তাকে সে থেরাপি দিয়েছিল। তখন চিউলমিন জিনহুয়াকে কিছু না বলে চলে যায়। যাওয়ার সময় চিউলমিন কাঁদতে থাকে। তারপর যখন জিনহুয়া দোকানে আসে এবং দেখে তার রাখা কচ্ছপটি নেই, তখন সে ওই দোকানদারকে জিজ্ঞেস করে দোকানে কোনো লোক এসেছিল কিনা, হাতে ভর দেওয়া লাঠি নিয়ে। তখন ওই দোকানদার বলে, হ্যাঁ, সে একটা জেসমিনের চারা নিয়ে গেছে। তখন জিনহুয়া বুঝতে পারে যেই লোকটাকে কিছুক্ষণ আগে দেখেছিল সেইটাই চিউলমিন ছিল। তখন সে দূরে রাস্তায় তাকে খুঁজতে থাকে। সে রাস্তার ডানে বামে তাকায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তখন সে হতাশ হয়ে কাঁদতে থাকে। তারপর সে হাসপাতালে খোঁজ নেয় সেখানে আছে কিনা, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সে 1 সপ্তাহ আগে এখান থেকে চলে গেছে। তখন আমরা দেখি চিউলমিন সেই নদীর পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, যেখানে সে প্রথম ডেটে জিনহুয়ার সাথে এসেছিল। সেখানে চিউলমিন সেই কচ্ছপকে নদীর পানিতে ছেড়ে দেয়। তখন আমরা দেখি জিনহুয়া এসে হাজির হয়। সে জানতো চিউলমিন কোথায় যেতে পারে। তখন জিনহুয়া বলে, আমি বলেছিলাম আমি প্রথম দিনে 23 ঘন্টা তোমাকে দেখে পার করব, কিন্তু এতদিন শুধু আমি নিজের চেহারা দেখে পার করেছি। তারপর জিনহুয়া বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। এইটা বলে চিউলমিনকে জড়িয়ে ধরে। এভাবেই সিনেমার গল্পটা শেষ হয়। আপনার জীবনে যদি এরকম ভালোবাসার মানুষ থেকে থাকে তাহলে তাকে শেয়ার করুন। আর এই সিনেমার গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর গল্পের সিনেমা দেখার জন্য।